দিন করছিলাম, তোদেরকে ড্রাইভস এর একটা পুরো নোট দিয়েছি, দেখেছিস তো সবাই? সেখান থেকে যে যে জায়গাগুলো আমি করাচ্ছি সেই জায়গাগুলো তোদেরকে বেছে বেছে করতে হবে, পুরোটা কিন্তু তোদের সিলেবাস নয় ওটা। ওটাই অ্যাকচুয়ালি বিটেক এর সিলেবাস, মানে বিটেক এর মানে হিসাবে তৈরি করা আছে। তাহলে ওটা অ্যাকচুয়ালি বিটেক এর সিলেবাস। তাহলে ওই জায়গা থেকে যে যে জায়গাগুলো আমি করাচ্ছি সেইগুলোই তোদের সিলেবাস, পুরোটা কিন্তু তোদের নয়। দেখ এই যে প্রবলেমটা, পরীক্ষাতে তোদের এই রকমের একটা প্রবলেম আসবে, ঠিক এই ক্যাটাগরির। খুব লাক ভালো হলে এই প্রবলেমটাই হলে পেয়ে যেতে পারিস, যদি খুব লাক ভালো হয় তাহলে একদম সেম প্রবলেমটাই পেয়ে যেতে পারিস। অঙ্কটা কি বলেছে, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে যেটা কিনা 3 কিলোওয়াটের, 400 ভোল্টের, 50 হার্জের, 4 পোল, যেটাকে রান করানো হচ্ছে 1400 RPM এ রান করানো হচ্ছে। আর সেই ইন্ডাকশন মোটরটা স্টেটর আর রোটরের যে প্যারামিটার গুলো বলে দেওয়া আছে, স্টেটরের রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2.5 ওহম, রোটর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 4.5 ওহম। ঠিক একইভাবে স্টেটরের যে রিয়াক্ট্যান্স ভ্যালু আছে আর রোটরের যে রিয়াক্ট্যান্স ভ্যালু আছে সেটার মান বলে দিয়েছে দুটোরই 6 ওহম করে। আর এই মোটরটাকে স্পিড কন্ট্রোল করা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যম দিয়ে। আর মোটরটার সাথে একটা লোড লাগানো আছে, যে লোডটা হচ্ছে ফ্যান টাইপের লোড, মানে ব্লোয়ার টাইপের লোড। জেনারেলি তোদের সিলেবাসে লোড সবসময় ফ্যান টাইপের লোডই থাকবে, এটাই তোদের ফ্যান টাইপের লোডটাই তোদের সিলেবাস। দিয়ে বলছে এই মোটরটাকে যদি 1300 RPM এ রান করাতে হয় তাহলে সাপ্লাই ভোল্টেজের মান কত হবে বা কত দিতে হবে। এই মোটরটাকে 1400 RPM এর জায়গাতে 1300 RPM এ ঘোরাতে হবে, তাহলে মোটরটার ভোল্টেজ কত দিতে হবে। এখন ভোল্টেজ কি 400 ভোল্টেজই দরকার, না তার থেকে কম ভোল্টেজ, না তার থেকে বেশি ভোল্টেজ লাগবে। তোদের আইডিয়া যেটুকু তোরা 3 ফেজ ইন্ডাকশন মোটর পড়াশোনা করেছিস সেই জায়গা থেকে তোদের কি মনে হয় যে ভোল্টেজ বেশি লাগবে না কম লাগবে? মানে যেটুকু ইন্ডাকশন মোটর তোদের আলোচনার আইডিয়ার মধ্যে আছে সেই সাপেক্ষে বল, ভোল্টেজটা বেশি লাগবে না কম লাগবে? স্পিড যখন আমি কমাতে চাইছি, 1400 RPM এ ঘুরছে মোটরটা, 1300 RPM এ ঘোরাতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে আগে দেখ, 3 ফেজ ইন্ডাকশন মোটরের অঙ্ক করতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে এই অঙ্ক সবসময় ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে অঙ্ক সমাধান হবে। এই অঙ্কের সমাধান করতে গেলে সর্বপ্রথম মাথায় তোদের আমাদেরকে রাখতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিটকে। ইকুইভ্যালেন্ট সার্কিটকে মাথায় রাখতে হবে। এবার ইকুইভ্যালেন্ট সার্কিটকে মাথায় রেখে দেখ, ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে যা আমরা 9খানা ছবি পেয়েছি, সূত্র পেয়েছি, এই 9খানা সূত্র কিন্তু আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে যতটা আছে আগের দিন পড়ানো হয়েছিল সেই জিনিসটা পুরোটা মাথায় রাখতে হবে, তাহলে এখানকার অঙ্ক সমস্ত সমাধান হবে। এখন এই অঙ্ক করতে গেলে দেখ সূত্রতে ভালো করে দেখ যে স্পিড মোটরটা যখনই চলছে, রান করছে 1400 RPM এ, তাহলে তো সে তো কোনো একটা লোড নিয়ে রান করছে, যে লোডটা হচ্ছে ফ্যান লোড। তাহলে লোড নিয়ে যখন রান করছে তাহলে সেই মোটরে একটা টর্ক আছে, তাহলে স্পিড চেঞ্জ করলে টর্কের পরিবর্তন হবে। এটুকু তো আমরা জানি যে একটা মোটরের স্পিডকে পরিবর্তন করলে তার টর্কের পরিবর্তন হবে।
তাহলে সেই স্পিড পরিবর্তন করার সাথে সাথে যদি টর্কের পরিবর্তন হয়, তাহলে টর্কের সাথে একেবারে কার সম্পর্ক আছে? টর্কের সাথে দেখ আমাদের সম্পর্ক আছে ভোল্টেজের। যেহেতু ভোল্টেজ কন্ট্রোল মেথড বলেছে, যেহেতু এখানকার স্পিড কন্ট্রোল মেথডটা বলা আছে ভোল্টেজ কন্ট্রোল মেথড দিয়ে স্পিড কন্ট্রোল করা হচ্ছে, তাই টর্কের ইকুয়েশন কিন্তু আমরা সবসময় ভোল্টেজের উপরে ডিপেন্ড করে ইকুয়েশনটাকে নেব, কারেন্টের উপরে ডিপেন্ড করে ইকুয়েশনটাকে কিন্তু নয়। কিন্তু কারেন্টের উপরে ডিপেন্ড করে ইকুয়েশনটাও আমাদের দরকার পড়বে, এটাও আমাদের দরকার পড়বে। তাহলে সেটা দরকার পড়তে গেলে আমাদের টর্কের ইকুয়েশন এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভোল্টেজের সমাধান ইকুয়েশন আছে। এই যে V1 বলে যে কথাটা লেখা আছে, V1 কথাটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যা কিছু হিসাব হবে, ভোল্টেজ বল কারেন্ট বল সব কিন্তু ফেজ ভোল্টেজ ফেজ কারেন্টের উপরে হিসাব হবে। এখন আমাদের এই অঙ্কটাতে যে ভোল্টেজের মানটা দেওয়া আছে সেটা তো 3 ফেজের ভোল্টেজ, তাহলে সেই 3 ফেজের ভোল্টেজ থেকে আমাদেরকে এখন দেখতে হবে V1 এর মানটা কত, অর্থাৎ ফেজ ভোল্টেজের মানটাকে দেখতে হবে কত। আর এই অঙ্কটাতে বলে দেওয়া আছে স্টেটর কানেক্টেড আছে ডেল্টা কানেকশনে, স্টেটর কানেকশন আছে ডেল্টা কানেকশনে। এখন বল আমরা যে 3 ফেজ ইন্ডাকশন মোটরকে যে সাপ্লাইটা আমরা অ্যাপ্লাই করি সেটা কোথায়, স্টেটরে না রোটরে? স্টেটরে। তাহলে স্টেটরে যদি অ্যাপ্লাই করি এই ভোল্টেজটা, তাহলে সেই ডেল্টা কানেকশনের উপরই তো আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি। এখন দেখ এই ডেল্টা কানেকশনের উপর যখন ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, সেখান থেকে যখন আমাকে ফেজ ভোল্টেজের মানটা বের করতে হবে, তাহলে ডেল্টা কানেকশনের উপর এখন দেখতে হবে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সম্পর্ক। জেনারেলি অঙ্কতে সবসময় যখন অঙ্কতে 3 ফেজ ইন্ডাকশন মোটরের উপরে যে অঙ্কটাতে ভোল্টেজের মান দেওয়া থাকবে, এটা কিন্তু অবশ্যই লাইন ভোল্টেজের মান দেওয়া থাকবে, কারণ 3 ফেজ ইন্ডাকশন মোটর এখানে কিন্তু অবশ্যই এই ভোল্টেজের মানটা কিন্তু যেটা দেওয়া আছে সেটা কিন্তু লাইন ভোল্টেজের মান দেওয়া আছে। এবার আমাদেরকে দেখতে হবে ডেল্টা কানেকশনের উপরে সেই লাইন ভোল্টেজের মান যেটা দেওয়া আছে সেখান থেকে ফেজ ভোল্টেজের মানটা কত। এখন বলতো ডেল্টা কানেকশনের উপরে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক কি? ডেল্টা কানেকশনের উপরে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্কটা আছে সমান সমান। লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মান যদি হয় সমান সমান, তাহলে সেই জায়গা থেকে ফেজ ভোল্টেজের মানটা হচ্ছে আমার 400, যেটা ইন্ডিকেট করছে আমার V1 এর মানটা। এই জায়গাটাই কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা অঙ্ক করার জন্য, কারণ ম্যাক্সিমাম ছেলে এই জায়গাটাতেই ভুলটা করে দেয় প্রথম লাইনে, এই ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের সম্পর্কটা করতে গিয়ে। এখন যদি এখানে বলে দিত স্টেটর স্টার কানেকশনে, স্টেটর যদি বলে দিত স্টার কানেকশনে আছে, তাহলে এই জায়গাটা কি করে সমাধান হতো? তাহলে স্টার কানেকশনের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কি? যদি স্টারে থাকতো, যদি স্টারে থাকতো, তাহলে সেখানে দেখ লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কি ছিল? √3 ভি ফেজ, মনে আছে? তাহলে আমাকে তো ফেজ ভোল্টেজের মান বার করতে হবে। অঙ্কটা সমাধান করার জন্য আমার দরকার V1 এর মান। V1 এর মান মানে ফেজ ভোল্টেজের মান। তাহলে আমার ফেজ ভোল্টেজের মান কত হতো তখন? ভি লাইন বাই √3, অর্থাৎ 400 ভাজিত √3, তার মানে হতো তখন 400 ভাজিত √3 মানে হচ্ছে 230.9, মানে 231 ভোল্টেজ।
যেটা তখন ইন্ডিকেট করতো V1 এর মানটা। বোঝা গেল এই জায়গাটা? এটাই কিন্তু অঙ্ক করার টার্নিং পয়েন্ট এইখানে, কারণ এই ডেটাটার উপরই সমস্ত কিছু পরিবর্তন হয়ে। এবার দেখ, যেহেতু এটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, তাহলে এই মোটরের টর্ক বল, লোড বল, যা কিছু হিসেব সবটাই তো স্লিপের উপরে ডিপেন্ডেন্ট। ভালো করে দেখ, টর্কের ইকুয়েশন আমরা 9 নম্বর ইকুয়েশন পেয়েছি, সেখানে দেখ স্লিপ আছে। আবার দেখ আগের যে ইকুয়েশন গুলো পেয়েছি টর্কের, সেখানে দেখ স্লিপ ঢুকে আছে, এখানে দেখ স্লিপ ঢুকে আছে। যত জায়গায় ইকুয়েশন দেখতে পাবি, যতগুলো ইকুয়েশন দেখতে পাবি, সব জায়গাতে স্লিপ আছে। আমার তো মেন তো টর্ক দরকার, মোটর চলছে, স্পিড পরিবর্তন করবো মানে টর্কের পরিবর্তন হবে, মানে লোডের পরিবর্তন ঘটবে। তাহলে লোডের পরিবর্তন মানে টর্কের পরিবর্তন, তাহলে টর্কের হিসাব যখন আমি করতে যাব, সব জায়গাতে আমার স্লিপকে দরকার পড়ছে। তাহলে স্লিপ যখন দরকার পড়ছে, এবার আমার তারপরের টার্গেট হচ্ছে, আমার এর পরের টার্গেটটা কি না, তো আমাকে স্লিপ ভ্যালু ক্যালকুলেশন করা। এর পরের টার্গেট হচ্ছে আমার স্লিপ ভ্যালু ক্যালকুলেশন করা। তাহলে এখন স্লিপ ভ্যালু ক্যালকুলেশন করতে গেলে কি কি দরকার আমার? স্লিপ ভ্যালু ক্যালকুলেশন করতে গেলে আমার কি কি দরকার একটা অঙ্কের? কারণ স্লিপের ইকুয়েশন থেকে আমরা কি জানি, এনএস মাইনাস এনআর বাই এনএস, এটা জানি তো। তাহলে সেখানে আমার দরকার সিনক্রোনাস স্পিড, আমার রোটেশনাল স্পিড। এখন ভালো করে দেখ, অঙ্কটাতে 1400 আরপিএম মোটর ঘুরছে বলা আছে, তার মানে রোটেশনাল স্পিডটা বলে দেওয়া আছে। আমার দরকার সিনক্রোনাস স্পিড। তাহলে সিনক্রোনাস স্পিডটা আমি কি করে পাবো? সিনক্রোনাস স্পিডের ফর্মুলা কি আমার 120 f/p। তাহলে 120 f/p করে যদি আমি করতে যাই এখন, তাহলে দেখ 120 ইন্টু ফ্রিকোয়েন্সির মান কত বলে দেওয়া আছে, 50 হার্জ। পোল কত বলা আছে, 4 পোল। তাহলে 6000কে 4 দিয়ে ভাগ করে 1500 আরপিএম পেলাম আমি সিনক্রোনাস স্পিড। আর রোটেশনাল স্পিড আমার কত বলা আছে, 1400 আরপিএম এ মোটরটা 1400 আরপিএম এ ঘুরছে। তাহলে এখান থেকে স্লিপ ভ্যালু কত, 100/1500, তার মানে 1/15, 1/15 মানে 6×15 90, 0.1066 যে 7 নিয়ে নিলাম, 6 করে চলতে থাকবে। তাহলে এই পেয়ে গেলাম আমি স্লিপ ভ্যালু। এবার আমার কি দরকার, এবার আমার কি দরকার, বল এবার কিভাবে এগোবো? এবার আমি এগোবো যেটা, সেটা হচ্ছে যখনই মোটরটার স্পিডের পরিবর্তন করব আমি, 1400 আরপিএম থেকে 1300 আরপিএম এ যখনই মোটরটাকে আমি চেঞ্জ করতে যাব, তখনই মোটরটার টর্কের পরিবর্তন হবে। আর টর্কের পরিবর্তন যখনই হবে, তখনই কিন্তু মোটরের কারেন্টের পরিবর্তন হবে। ভোল্টেজের যদি পরিবর্তন নাও করিস, কারেন্টের মধ্যে পরিবর্তন কিন্তু অবশ্যই 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 আসবে। তাহলে এখন আমাকে দেখতে হবে বর্তমানে যে 1400 আরপিএম এ যখন মোটরটা ঘুরছে, এই অবস্থায় মোটরটার মধ্যে কারেন্ট কতটা আছে
রোটর সার্কিটে। কেন আমি রোটর সার্কিটের কারেন্টের হিসাব করব? রোটর সার্কিটের কারেন্টের কেন হিসাব করব? কারণ টর্ক কোথা থেকে তৈরি হয়? রোটরের কপার লসেসের কারণে। তাহলে রোটরের কপার লসেসের কারণে যদি টর্ক তৈরি হয়, তাহলে রোটর কপার লসের ফর্মুলাটা কি? কারণ টর্ক আমাকে স্পিডের পরিবর্তন, যখনই আমি স্পিড চেঞ্জ করব, যখনই মোটরের আমি স্পিড চেঞ্জ করব, তখনই কিন্তু মোটরের টর্ক চেঞ্জ হবে। আর যেই টর্ক চেঞ্জ হবে তখনই কিন্তু রোটর কারেন্টের পরিবর্তন আসবে, রোটর কারেন্ট কিন্তু চেঞ্জ হবে। কেন রোটর কারেন্ট চেঞ্জ হবে? না তো রোটর কারেন্টের কারণেই টর্ক ডিপেন্ডস করে, কারণ টর্ক ডিপেন্ডস অন রোটর কপার লস, যেটাকে বলি আমরা আই স্কোয়ার আর ফর্ম, রোটরের আই স্কোয়ার আর লস। যেটাকে বলি আমরা রোটরের আই স্কোয়ার আর লস। তাহলে রোটরের রেজিস্ট্যান্সের মান দেখ বলে দেওয়া আছে, ভালো করে দেখ, রোটরের রেজিস্ট্যান্সের মান বলে দেওয়া আছে, কিন্তু রোটরের কারেন্টের মান যদি আমি জানতে পারি কোনোভাবে, তাহলে তো সেখান থেকে আমি বলতে পারবো এই মোটর কতটা টর্ক এখন বর্তমানে ডেভেলপ করছে 1400 আরপিএম এ ঘোরার জন্য। পরের কথা পরে আসছি, আগে 1400 আরপিএম এর উপরে হিসাবটা কি আছে আগে সেটাকে দেখে নি। এখন 1400 আরপিএম এ ঘুরছে, সেই অবস্থায় মোটরটাকে আগে ফিক্সড করে নি, দিয়ে পরে 1300 আরপিএম এ ঘোরাতে যাব। তাহলে 1400 আরপিএম এ যখন মোটরটা ঘুরছে তখনকার পরিস্থিতিটাকে আগে সব দেখে নিই আমরা, এই অবস্থাতে মোটর কতটা ভোল্টেজ নিয়েছে, কতটা কারেন্ট নিয়েছে, কতটা টর্ক তৈরি করছে, এই হিসাবগুলো আগে দেখে নেব। তাহলে এই অবস্থায় মোটর যখন টর্ক তৈরি করতে যাবে, তাহলে মোটরের টর্কের কারণ যখন আমি হিসাব করতে যাব, আই স্কোয়ার আই এর মানটা জানতে হবে, আই স্কোয়ার আর লস। তাহলে কারেন্টের মান জানতে হবে, তাহলে কোন কারেন্টের মান জানবো? রোটর কারেন্টের মান জানবো, কারণ রোটর কপার লস থেকেই তো টর্কটা তৈরি হয়। এখন রোটর কারেন্টের ফর্মুলা আমার কি আছে? রোটর কারেন্টের ফর্মুলা আমার কি আছে? বা এটাই তো আমার রোটর কারেন্টের ফর্মুলা, যেখানে V1 এর মান দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ, রেজিস্ট্যান্স, রিয়াক্ট্যান্স, মানে এই নিচের পোর্শনটাতে ইম্পিডেন্স, রোটর সার্কিটের ইম্পিডেন্সের হিসাবে কাজ করছে। দেখ ভালো করে, রেজিস্ট্যান্স আর রিয়াক্ট্যান্সকে যোগ করে আমরা কি পাই? ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজকে রোটরের ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে তো পাবো আমরা রোটর কারেন্ট। তাহলে রোটর কারেন্টের ফর্মুলাটাকে বের করতে গেলে এখন আমাদেরকে এই হিসাবে আসতে হবে এগিয়ে। বেশ, তাহলে আমরা এই হিসাবে এগোই। ক্যালকুলেটর নিয়ে বস তোরা। তাহলে রোটর কারেন্টের হিসাব করব। I2, যার মান বলে দেওয়া আছে V1 ডিভাইডেড বাই √/R1 প্লাস R2/S তার হোল স্কোয়ার প্লাস X1 প্লাস X2 তার হোল স্কোয়ার। তাহলে এবার ভালো করে মানগুলো বসা। V1 সব কিন্তু এখানে ফেজের মান বসবে। তাহলে V1 এর মান আমরা দেখ পেয়েছি 400 ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। রোটর রেজিস্ট্যান্সের মান কত বলা ছিল?
সরি প্রথমে R1 মানে স্টেটর রেজিস্ট্যান্সের মান কত ছিল 2.5, রোটরে কত 4.5, 2.5 প্লাস 4.5 ডিভাইডেড বাই এস স্লিপ। কোন স্লিপ? আমি এখন করছি কত আরপিএম এ মোটর ঘুরছে, 1400 আরপিএম এ মোটর ঘুরছে। তাহলে 1400 আরপিএম এর অবস্থায় স্লিপ কত পেয়েছি 0.0667। আগে হিসাব করে নিয়েছি, তাহলে সেই স্লিপের মান বসবে 0.0667 তার স্কোয়ার। আর x1 আর x2 এর মান কত দেওয়া আছে 6 বল হিসাব কর, এটা কেউ কোথা থেকে চুরি করবে না, হিসাব কর দেখি কে হিসাব করতে পারিস। হিসাব করছিস কেউ? যদি কেউ হিসাব করছিস তাহলে রেসপন্স দে, না তো আমি করবো। কি রে শুনতে পাচ্ছিস তো সবাই? হিসাব করছিস কেউ? না তো আমি হিসাব করতে শুরু করব। হিসেব এখানকার হিসাব কিন্তু স্টেপে স্টেপে করবি, একবারে হিসাব করতে গেলেই ভুল করে ফেলবি। 4.5 কে 0.0667 67.5 12 স্কোয়ার 67.5 768 970, তার মানে হচ্ছে নিচে 70 স্কোয়ার 49 সরি বাবা গো চুয়াল্লিশ সমান হচ্ছে 71.02 71.02 71.02 মানে 400 5.632 অ্যাম্পিয়ার। তাহলে দেখো রোটর কারেন্টের মান পেয়ে গেলাম 5.632 অ্যাম্পিয়ার। এইবার দেখ এই যে রোটর কারেন্টের মানটা আমরা পেলাম, কখন পেলাম না তো এই পরিমাণ ভোল্টেজের জন্য, অর্থাৎ রোটরে অর্থাৎ স্টেটরে যদি আমরা এই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করি আর স্টেটর আর রোটরের প্যারামিটার গুলো যদি এই থাকে, তাহলে রোটর কারেন্টের মানটা দাঁড়ালো এইটা। এবার এই কারেন্টের উপরেই তো ডিপেন্ড করে আই স্কোয়ার আর লস তৈরি হবে, ঠিক তো? এই কারেন্টটার উপরেই তো ডিপেন্ড করে রোটরে আই স্কোয়ার আর লস তৈরি হবে, আর সেই আই স্কোয়ার আর লসেস এর মাধ্যম দিয়েই রোটরের টর্ক তৈরি হবে।
তাহলে রোটরে যে টর্কটা ডেভেলপ করবে, অর্থাৎ টর্ক যে ডেভেলপ করবে, সেই টর্কটাকে তো আমরা টাউ ডি বলেছি। তাহলে এখন টর্কের হিসাবটা কত? টর্কের ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম রোটর কারেন্টের উপরে ডিপেন্ড করে? এই তো রোটর কারেন্টের উপরে ডিপেন্ড করে দেখ টর্কের হিসাব ছিল 7 নাম্বার ইকুয়েশন 3/ωs। 3 কেন আসছে? 3টা কেন আসছে? কারণ রোটরে 3টে ফেজ আছে, টর্ক তৈরি হবে 3টে ফেজের কারণে। আর আই স্কোয়ার আর লস যখন আমরা হিসাব করি তখন কটা ফেজের উপরে হিসাব করি আই স্কোয়ার আর লস? অর্থাৎ I2 তার স্কোয়ার ইন্টু R2। এবার রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে থাকে এখানে স্লিপ ভ্যালুর উপরে টর্ক তৈরি করার সময়, কারণ স্পিড চেঞ্জ করলে টর্কের পরিবর্তন হবে, আর স্পিড চেঞ্জ করা মানে স্লিপের পরিবর্তন হওয়া। এবার মোটর কনস্ট্যান্টের দিক থেকে 3/ωs আছে, তাহলে এই পরিমাণ টর্ক আমাদের রোটরে তৈরি হবে, যার ইউনিট হবে নিউটন মিটার। তাহলে এই পরিমাণ টর্ক আমার এখন তৈরি হবে রোটরে। তাহলে ওমেগা এর হিসাবটা কত? 2π(ns). আর স্মল ns মানে ক্যাপিটাল NS বাই 60। মনে আছে তো জায়গাগুলো? তাহলে স্মল ns আর ক্যাপিটাল NS এর মান কত পেয়েছি? 1500। সিনক্রোনাস স্পিড 1500, তাকে 60 দিয়ে ভাগ। 1500 কে 60 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 25। তাহলে ওমেগা এস এর মান হচ্ছে 25। 3/25 ইন্টু কারেন্টের স্কোয়ার মানে 5.632 তার স্কোয়ার ইন্টু R2। রোটর রেজিস্ট্যান্সের মান কত ছিল? 4.5 বাই স্লিপ। এটা নিউটন মিটার। তাহলে এটা হিসাব করে দেখতো। ফাইভ পয়েন্ট সিক্স থ্রি টু তার স্কোয়ার যেটা হলো, তার সঙ্গে গুণ করলাম 3, তার সাথে গুণ করলাম 4.5 যেটা হলো, তাকে ভাগ করলাম 25 দিয়ে যেটা হলো, তাকে ভাগ করলাম 0.0667, 256। স্যার বলছিলাম ওমেগা স্টার সঙ্গে স্যার 2 আর পাইটা গুণ করতে হবে স্যার। ওহো, হ্যাঁ তাই দেখি কিসের জন্য ভুল হচ্ছে আমার। তাহলে যে 256 কেন আসছে? তাহলে 2 ইন্টু 3.14, এখানে সাথে 2 পাইটাকে গুণ করতে হবে। তাহলে 2 পাই মানে 2 ইন্টু 3.14, সেটাও আবার ভাগ হবে। তাহলে 256 যেটা হয়েছে সেটার সাথে আবার 2 ভাগ করলাম, ভুলে গেল। তাহলে
এটা একবারই করি, 25 এর সাথে 2 গুণ করলাম 50 হলো ইন্টু 3.14 157, তার মানে 3/157 5.632 তার স্কোয়ার into 4.5 divided by 0.067 667 0.667 5.632 স্কোয়ার, এটা পেলাম। এটার সাথে গুণ হলো 3 গুণ হলো 4.5 যেটা হলো, সেটার সাথে ভাজিত হলো 157 যেটা হলো, সেটার সাথে ভাজিত হলো আবার 0.0667 40.89 নিউটন মিটার। 40.89 নিউটন মিটার টর্ক তৈরি হলো। তার মানে এখন বর্তমানে যখন মোটরটাকে আমি 1400 আরপিএম এ ঘোরাচ্ছি, ওই মোটরটা কে যখন আমি 400 ভোল্টেজ দিচ্ছি, সেই মোটরটার রোটরে কারেন্ট থাকছে এই পরিমাণ, আর এই মোটরটা যখন ফ্যান লোড নিয়ে রান করছে তখন তার মধ্যে টর্কের পরিমাণ এইটা। এতটুকু বোঝা গেল? বল, এতটুকু বোঝা গেল তো সবারই? হ্যাঁ স্যার। এরপরে কি স্টেপ করবো বলে? এরপরে এবার কি স্টেপ? 1400 আরপিএম এ মোটরটা যখন ঘুরছে তখন কি কি আছে সেগুলো আমরা দেখে নিলাম। এবার মোটরটাকে আমাকে 1300 আরপিএম এ ঘোরাতে হবে, আর তার জন্য কত ভোল্টেজ লাগবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে কি প্রসিডিওরে এবারে দেখ, অলরেডি আমার 2 পাতা অঙ্ক হয়ে গেল। আমি কি বলেছিলাম, এখানকার অঙ্ক করতে গেলে 3 থেকে 4 পাতার অঙ্ক লাগবে এক একটা। এরপরে দেখ, যখনই মোটরটাকে আমি 1300 আরপিএম এ ঘোরাবো, তাহলে মোটরের প্রথমত কে পরিবর্তন হবে বলতো? চোদ্দশো আরপিএম থেকে যখন আমি মোটরটাকে 1300 আরপিএম এ রান করাতে যাব, ফার্স্ট অফ স্লিপটা অল চেঞ্জ হবে স্যার। কে চেঞ্জ হবে? স্লিপ চেঞ্জ হবে। ঠিক ঠিক তো? হ্যাঁ স্যার। এবার দেখ 9 নম্বর ইকুয়েশনটা থেকে দেখ, স্লিপ যদি পরিবর্তন হয় তাহলে টর্ক পরিবর্তন হবে কি হবে না? তাহলে টর্কের সাথে স্লিপের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের মধ্যে একটা মোটর কনস্ট্যান্ট ঢুকে আছে, যে সম্পর্কের মধ্যে আবার একটা আমাদের মোটর কনস্ট্যান্ট ঢুকে আছে। এখন আমাদেরকে বর্তমানে আমি যখনই স্পিড পরিবর্তন করব, স্লিপ যখনই পরিবর্তন হবে, সেই স্লিপের পরিবর্তনের সাথে মোটর কনস্ট্যান্টের সম্পর্ককে নিয়েই তো টর্কের পরিবর্তন হবে। তাহলে প্রথমত আমাকে স্পিড চেঞ্জ করার আগে দেখে নিতে হবে যে মোটরটা আমি ব্যবহার করছি সেই মোটরের মোটর কনস্ট্যান্টের মানটা কত আছে, কারণ এটা আমার কাজে লাগবে। তো টর্ক চেঞ্জ করতে গেলে তো স্লিপ পরিবর্তন হবে, আর সেই স্লিপের উপরে তো টর্ক পরিবর্তন হবে। তাহলে সেই জন্য আমাকে এখন মোটর কনস্ট্যান্টের মানটাকে বার করতে হবে। এইবার
যেই আমি মোটরের স্পিড চেঞ্জ করতে যাব, সেই মোটরের স্লিপ চেঞ্জ হবে। আর এই স্লিপ চেঞ্জ একটা রিলেশনে আছে কার সাথে? আর স্লিপ চেঞ্জ একটা রিলেশন আছে কার সাথে? মোটর কনস্ট্যান্টের সাথে। সেই মোটর কনস্ট্যান্টের সাথে একটা রিলেশন নিয়ে আমার কি করছে? টর্ক চেঞ্জ করছে। আর যে টর্কটা পরিবর্তন হবে, এবার তো সেই টর্কের জায়গা থেকে দেখবো আমার ভোল্টেজ কতটা রিকোয়ার। সেই জায়গা থেকে আমি ভোল্টেজ রিকোয়ারমেন্টটাকে দেখবো। তাহলে স্পিড চেঞ্জ করব, স্লিপ চেঞ্জ হবে। সেই স্লিপটা মোটর কনস্ট্যান্টের সাথে রিলেশন নিয়ে টর্ক চেঞ্জ করবে। এই টর্ক চেঞ্জ থেকে এবার ভোল্টেজটাকে দেখবো যে কত ভোল্টেজ দরকার, অর্থাৎ এই পরিমাণ টর্কের জন্য কতটা ভোল্টেজ দরকার। তার আগে, স্পিড চেঞ্জ করতে যাওয়ার আগে আমাকে বর্তমান যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশন থেকে মোটর কনস্ট্যান্টটাকে দেখতে হবে কত আছে। আর মোটর কনস্ট্যান্ট আমি কোথা থেকে পাবো? উইথ দ্য হেল্প অফ দিস ইকুয়েশন। তাহলে ফ্রম দিস ইকুয়েশন ওয়ান মাইনাস এস তার স্কোয়ার, এখান থেকে দেখবো আমি মোটর কনস্ট্যান্টের মানটা কত। তাহলে সেখান থেকে আমাকে এখন প্রথমত ফাইন্ড করতে হবে, এখান থেকে আমাকে ফাইন্ড করতে হবে মোটর কনস্ট্যান্টের মানটা। তাহলে এখান থেকে যদি ফাইন্ড করতে যাই মোটর কনস্ট্যান্টের মানটা, তাহলে কি বলতে পারি? কে ইজ ইকুয়াল টু টর্ক ডিভাইডেড বাই 1 মাইনাস এস এর স্কোয়ার। তাহলে টর্ক কত? 1400 আরপিএম এ আছি এখন, এখন স্পিড পরিবর্তন করিনি, করবো এর পরে। তাহলে 1400 আরপিএম এ যখন আছি, মোটরের টর্ক তো এটা 40.89 নিউটন মিটার, এই পরিমাণ টর্ক তৈরি করছে। তাহলে টর্কের মান হচ্ছে 40.89 নিউটন মিটার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.0667 1400 আরপিএম এ স্লিপ ভ্যালু তার স্কোয়ার। ওয়ান মাইনাস 0.0667 এটা হলো তার স্কোয়ার 0.871 40.89 0.871 46.94 মানে 46.95। এটা হলো মোটর কনস্ট্যান্টের মান পেলাম। এটা আমরা মোটর কনস্ট্যান্টের মান পেলাম। এবার আমরা মোটরটাকে স্পিড পরিবর্তন করব। কত স্পিডে নিয়ে যাব মোটরটাকে? 1300 আরপিএম। এখন সব দেখে নিলাম যে মোটর কনস্ট্যান্টের মান কত আছে, সব কিছু দেখে নিলাম। এই মোটরটাকে এবার 1400 আরপিএম থেকে 1300 আরপিএম এ যাব। 1400 আরপিএম থেকে এবার 1300 আরপিএম এ নিয়ে যাব। তাহলে মোটর যখন 1400 আরপিএম থেকে 1300 আরপিএম এ নিয়ে যাব, বলতো ফার্স্ট অফ অল মোটরের সিনক্রোনাস স্পিডের কি পরিবর্তন হবে? এই মোটরটার কি সিনক্রোনাস স্পিডের কোনো পরিবর্তন হবে? না স্যার, কোনো পরিবর্তন হবে না। তাহলে কার পরিবর্তন হলো? রোটেশনাল স্পিডের। তাহলে রোটেশনাল স্পিড যদি পরিবর্তন হয়, তাহলে বলতো এই ইকুয়েশন থেকে, স্লিপের ইকুয়েশন থেকে রোটেশনাল স্পিডের যদি পরিবর্তন হয়, তাহলে স্লিপের পরিবর্তন হবে, কারণ সিনক্রোনাস স্পিড তো একই আছে। তাহলে এবার আমাকে দেখতে হবে অ্যাট 1300 আরপিএম এ।
এবার 1300 আরপিএম এ আসতে হবে, মোটরটাকে এবার 1300 আরপিএম এ নিয়ে যেতে চাইছি, তাহলে তখন মোটরের স্লিপ কত? 1500 হচ্ছে সিনক্রোনাস, 1300 হচ্ছে রোটেশনাল, ডিভাইডেড বাই 1500, 2 এর 15, 0.133 স্লিপ পেয়ে গেলাম এটা। এবার এই স্লিপ ভ্যালুটাকে নিয়ে দেখবো এই 1300 আরপিএম এ কতটা মোটর টর্ক তৈরি করছে। তাহলে সেটা কোথা থেকে পাবো? এই ইকুয়েশনটা থেকেই তো পেয়ে যাব। আবার এই ইকুয়েশনটাই কাজে লাগাবো এবার। তাহলে দেখ, এবার আমার টর্কের মান বের করব এই ইকুয়েশন থেকে। এবার দেখ, মোটর কনস্ট্যান্টের মান আমি আগেই পেয়ে গেছি, কারণ সেই মোটরটাই তো আছে আমার কাছে, মোটর তার পরিবর্তন করিনি। তাহলে মোটর কনস্ট্যান্টের মান যেটা ছিল সেটাই আছে, 1 মাইনাস, এবার স্লিপের মান কত বসাবো? তো 1300 আরপিএম এ যে স্লিপটা পেলাম সেইটা এবার এখানে বসবে, তাহলেই আমি পেয়ে যাব এই 1300 আরপিএম এর উপরে টর্কের মান। যেটা হলো তার স্কয়ার, সেটার সাথে 36.95, 35.29, 35.29 নিউটন মিটার। ভালো করে দেখ, স্পিড কমালাম, টর্ক কমে গেল। স্পিড কমলে তো টর্ক কমারই কথা। অঙ্ক তাহলে আমার ঠিক রাস্তায় এগোচ্ছে। এবার এই যে টর্কটা পেলাম আমরা, এই যে টর্কটা পেলাম, সেই টর্কটার জন্য এবার আমাকে এই টর্ক ইকুয়েশনে ঢুকতে হবে। ভোল্টেজ দিয়ে যে টর্ক ইকুয়েশনটা আছে, এই যে ভোল্টেজ দিয়ে যে টর্ক ইকুয়েশনটা আছে 6 নম্বর ইকুয়েশনটা, ভালো করে দেখ, এখানে টর্ক ইকুয়েশনটা ভোল্টেজ দিয়ে আছে। তাহলে টর্কের মান জানা আছে, বাকি সব ভোল্টেজ বাদে দেখ সমস্ত প্যারামিটারের মান জানিস, তাহলে এই জায়গা থেকে V1 এর মানটা বেরোবে না? মানে ঘুরিয়ে নাক দেখাচ্ছি এবার। তাহলে 6 নম্বর ইকুয়েশনটাকে এবার কাজে লাগাবো। টর্কের মান পেয়ে গেলাম যে 1300 আরপিএম এ ঘোরালে কতটা টর্ক দেবে মোটর। এই পরিমাণ টর্ক পাওয়ার জন্য এবার আমরা 6 নম্বর ইকুয়েশন থেকে দেখবো যে টর্কের পরিমাণ, এই পরিমাণ টর্ক পাওয়ার জন্য কতটা ভোল্টেজ দরকার। তাহলে টর্কের ইকুয়েশন আমার কাছে কি আছে? 6 নম্বর ইকুয়েশনে 3v1 এর স্কয়ার ইন্টু r2 বাই s ডিভাইডেড বাই ওমেগা s ব্র্যাকেটে r1 প্লাস r2 বাই s তার স্কয়ার প্লাস x1 প্লাস x2 তার স্কয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এইবার ওমেগা এস এর মানটা আগেই দেখ আমরা বের করে রেখেছি। ওমেগা এস এর মানটা আগে বার করলাম কোথায়? এই যে 157। এনএস এর মানটা পেলাম এইখানে,
টু পাই এন করলেই দেখ 157 হলো আমাদের কাছে পেয়েছি। তাহলে এখান থেকে ভালো করে দেখ 3v1 এর মানটা জানি না এখন, কিন্তু R2 এর মানটা তো জানি। R2 এর মানটা কত ছিল? 4.5। স্লিপ দিয়ে ভাগ, এখনকার বর্তমানে স্লিপ 157, R1 2.5, তাহলে টর্কের মানটাও হিসাব, টর্কের মানটা তো জানা আছে 35.29, 35.29। এবার এখান থেকে হিসাব করতো যে V1 এর মানটা কত হচ্ছে, হিসাব কর দেখি কে পারিস। কার কাছে ক্যালকুলেটর আছে বল, রেসপন্স দে একটু। কার কাছে ক্যালকুলেটর আছে হিসাব বল। খারাপ হয়ে গেল, হিসেব গুলো করতে পারছিস না। 35.29 ইকুয়াল টু, দেখ এখানে কি করবি, 4.5 কে এটাতে ভাগ করবি, যে তাকে 3 গুণ কর, যে আগে সংখ্যাটাকে লিখ। 4.5 তাকে আমি ভাগ করছি 0.133 দিয়ে, যেটা পেলাম তাকে আমি গুণ করছি 3 দিয়ে, তাহলে পেলাম 101.5। তাহলে উপর থেকে পেলাম 101.5 V1 এর স্কোয়ার, এটা উপরে রেখে দিলাম। নিচে 157টা বাইরে রেখে দে, একবারে হিসেব করতে যাবি না কখনো। 4.5 তাকে ভাগ করছি 0.133 দিয়ে, যেটা হলো তাকে 2.5 দিয়ে যোগ 2.5, যেটা হলো সেটার স্কোয়ার, ইকুয়াল টু এটা হলো 1.32 প্লাস 12 স্কোয়ার, 12 144, এটা 144 আর 145, 145.32, 145.32 তাকে গুণ 157, তাহলে হচ্ছে 22,815 তাহলে 35.29 ইকুয়াল টু 101.5 V1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 22,815, 22,815.24। এবার V1 স্কোয়ার সমান, V1 স্কোয়ার সমান হবে 22,815.24, তাকে গুণ হবে 35.29
ডিভাইডেড বাই 101.5, তাহলে যেটা হয়েছে 22,815, তাকে আবার গুণ হবে 35.29, যেটা হলো তাকে ভাজিত হলো 101.5 হলো আমার তাহলে 10 মিনিটটা কোনখানে পড়ে আছে রে, ক্যালকুলেটর আমার দেখা যায় না। কত ছিল আনবো? আচ্ছা আমি একবারই তাহলে V1 করে দিই। আমার ওইটাই ছিল ভাই, V1 করলে 204 কিন্তু 204 দিলে হয় না, রুট 7001 দিত। অ্যান্সার সমান, এই 1998 দিয়ে করবো, ভুল হয়ে গেছে কোথায় হিসাব, হিসাব কোথায় ভুল হয়ে গেছে আমার। স্যার আমার বেরিয়েছে স্যার 282.67। 282.67, ওটাই হবে, ভোল্টেজ কম হবে এর থেকে। কোনখানে ভুল হয়েছে একটু চেক করিস তো। মনে পড়ে গেছে 1998 আর 11 2030 30 তাহলে এই পরিমাণ ভোল্ট 1998 শিওর শিওর। আমার দরকার ফেজ ভোল্ট। তাহলে বুঝতে পারছিস এখানকার অঙ্ক, এটা তো ভুল বলেনি। একটা অঙ্ক দেখে তোর খুবই সহজ লাগবে ব্যাপারটা, কিন্তু অঙ্কটা যখন ভিতরে ঢুকবি এটা ফেল কেন? এটাই তো কার্ড ডিটেলস। এখানকার অঙ্ক ঘুরিয়ে নাক দেখাবে সব সময়। এবার এখানকার অঙ্কটা বলতো করতে যে গেলাম, কোন জায়গাটা এখনো কি পর্যন্ত করবো? তোদেরকে যত টাকা জায়গা 3 ফেজ ইন্ডাকশন মোটর পড়িয়েছি, কোন জায়গাটা আমার কাজে লাগেনি বল। দিয়ে কোন টপিকটা কাজে লাগেনি, যতগুলো টপিক তোদেরকে এখনো পর্যন্ত পড়িয়েছি এই কটা দিন, 98 হবে ভাই। সিভিভিটা দিব। তোরাই বল কোন টপিকটা কাজে লাগে। সেই জন্য তোদেরকে বারবার বলছিলাম যে অঙ্কগুলো স্টেপ 4th সেমিস্টারে যেটা করেছিস সেই স্টেপ গুলোকে দেখ, কারণ আর তো ভেঙে বোঝানোর সময় তখন নয়। প্রত্যেকটা স্টেপ, এই যে কেন যে রোটর রোটর কপার লস থেকে কি করে টর্ক তৈরি হচ্ছে সেটা যদি বলিস স্যার একটাকে আবার বুঝান, তাহলে সেইটা কি এখন সময় বল। এটা দেখ পাওয়ার ইকুয়েশনটা দেখ ভালো করে, এই পাওয়ার ইকুয়েশনের সময় বলেছিলাম ওই জায়গাটা। তাহলে ঠিক এই রকমই আর একটা অঙ্ক আছে, বাবা গো অ করছি, অ অ অ দাদারা অ করছি। এই রকমই আরো একটা অঙ্ক আছে, সে অঙ্কটা আমি এখানে লিখছি, সে অঙ্কটাকে সমাধান করবি। এটা এবার এবার আশা করি তোরা এটা করতে পারবি। পরের অঙ্কটা কিন্তু এটাও কিন্তু খুব কঠিন অঙ্ক হবে, কিন্তু ওই 9খানা ইকুয়েশনকে নিয়ে ঘোরাফেরা হবে সব সময়। আর ওই প্রথম দিকের যে স্লিপ ভ্যালু সিনক্রোনাস স্পিড ওইগুলো তো ধর প্রাথমিক স্টেজ, ওগুলো তো প্রত্যেকটা অঙ্কতেই করতে হবে। তাহলে এখানে অঙ্ক বলা আছে একটা 440 ভোল্টের 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে, যেটা আছে 6 পোলের, আর সেটাকে রান করানো হচ্ছে 945 আরপিএম এ, আর সেটা ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর, ডেল্টা কানেকশন। তাহলে ভালো করে বুঝে রাখ, এই যে ডেল্টা কানেকশন বললে কি করতে হবে, স্টার কানেকশন বললে কি করতে হবে, সেই জায়গাটা কিন্তু আমি এখানে বলে দিলাম, এটা কিন্তু যেন ভুল করিস না। আমি বলছি এই জায়গাটা দেখ, ভুল করলে সমস্ত অঙ্কের উত্তর আলাদা হয়ে যাবে, বুঝতে পারছিস এবার? এটা তো দেখতে পেলি যে এই জায়গাটা ভুল করা মানে পুরো অঙ্কটার উত্তর আলাদা হয়ে যাবে, বুঝতে পারছিস তো?
তাহলে এই জায়গাটা কিন্তু খুব পূর্ণ সহকারে কিন্তু প্রথমেই তোদেরকে চেক করতে হবে। এই জায়গাটাতে ভুল করলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। পুরোনো অ্যাপটাই করছি তাই পুরোনো অ্যাপটাতে এই যে কি এগুলো এসছে এগুলো করা যাবে কিন্তু পুরোনো অ্যাপটা? এই অঙ্কটাতে কিন্তু চেঞ্জ আসবে। এই অঙ্কটাতে কিন্তু ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের মধ্যে একটা সম্পর্ক কিন্তু তোরা ঠিক করতে পারবি বলে আমার মনে হয় না। তাও দেখিস একবার চেষ্টা করে। এটা আবার কার্ড মাই কার্ড এটা যদি অনলাইন পারিস করে তাহলে খুব টাকা ভালো কাটা কথা। যাচ্ছে। এই অঙ্কটাতে একটু ঘোরানো আছে দেখো জায়গাটা। এই যে এবার এই মোটরটাতে R1 স্মার্ট মানে রোটর কোন পাস স্টেটর রেজিস্ট্যান্সের মানটা বলে দেওয়া আছে এই 2 কাস্টমার ওহম। আইডি কোন কাস্টমার আইডিটা অনলাইন আইডিটা রোটর রেজিস্ট্যান্সের মানটাও বলে দেওয়া আছে 2 ওহম। 278 আর স্টেটর রিঅ্যাক্ট্যান্সের মানটা বলে দেওয়া আছে 3 ওহম। রেজিস্টার মোবাইল নাম্বার দে আর রোটর রিঅ্যাক্ট্যান্সের মানটা বলে দেওয়া আছে 4 ওহম। আর মোটরটা কন্ট্রোল হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল করে, ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, ভোল্টেজ কন্ট্রোল করা হচ্ছে। আর মোটরটা ফ্যান লোড রান করছে। তোদের সব সময় ফ্যান লোড দিয়েই থাকবে, মানে লোডকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে ফ্যান লোড মানে কি হবে, অন্য লোড মানে কি হবে, এটা অত চিন্তা করার দরকার নেই। এবং মোটরটা যখন এইভাবে এই অবস্থায় রান করছে, মোটরটাকে রেটেড ভোল্টেজ দেওয়া আছে, রেটেড সাপ্লাই ভোল্টেজই দেওয়া আছে। তার মানে রেটেড সাপ্লাই ভোল্টেজটা কত? এই মোটরটাকে এখন বর্তমানে রেটেড সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে। এবার বলেছে এই মোটরটাকে রান করাতে হবে 800 আরপিএম এ। এই মোটরটাকে রান করাতে হবে 800 আরপিএম এ। যখন মোটরটাকে আমি 800 আরপিএম এ রান করাবো, এই অবস্থায় মোটরের 1 নাম্বার কন্ডিশনে বের করতে বলেছে টর্ক ডেভেলপড, যে কতটা এই মোটর টর্ক ডেভেলপ করবে, ডেভেলপড বাই দা মোটর। 2 নম্বর বের করতে বলেছে ভোল্টেজ অ্যাপ্লাইড টু দা মোটর, মানে ওই মোটরটাতে যা যা অঙ্ক করেছি আমরা সেই উত্তরগুলাই বার করতে হবে। অ্যাপ্লাইড টু দা মোটর। ভালো করে দেখ, এই ভোল্টেজটা বার করতে গেলে তো কত টর্ক বার করতেই হবে প্রথমে, কিন্তু ওই অঙ্কটা তো বলে দেওয়া ছিল না, জাস্ট বলে দেওয়া ছিল 2 নম্বরটা বলে দেওয়া ছিল যে এই ভোল্টেজটা কত দিতে হবে। আর এই অবস্থাতে 3 নম্বর কন্ডিশনে 800 আরপিএম যখন মোটরটা রান করবে, তখন দ্য করেসপন্ডিং কারেন্ট ভ্যালু, করেসপন্ডিং কারেন্ট ড্রন, যে কারেন্টটা ড্র করছে টানছে সেই কারেন্ট ভ্যালুটা বার করতে বলেছে। এইটা এক্সট্রা একটা পয়েন্ট তোদেরকে বার করতে বলেছে, যেটা আমরা আগের অঙ্কটাতে করিনি। আগের অঙ্কটাতে এই 945 মানে যেটা সাপ্লাই ছিল, সাপ্লাইয়ের অবস্থাতে কারেন্ট ভ্যালু বের করেছিলাম, কিন্তু এইটাতে আলাদা বলে দিয়েছে। তাহলে টর্ক বের করতে পারলি সব বেরিয়ে যাবে, টর্ক বের করতে পারলি ভোল্টেজও বেরোবে, ভোল্টেজ বার করতে পারলি কারেন্ট বেরোবে। লক হয়ে যাবে সেবারের মতো হবে না ভাই, দেখি আমার এটা তো কোনো হয় না। মেন কথা হচ্ছে স্পিড চেঞ্জ করব, স্পিড চেঞ্জ করলে টর্কের পরিবর্তন হবে, আর টর্কের পরিবর্তনটা হবে মোটরের স্লিপ ভ্যালু আর মোটর কনস্ট্যান্টের উপরে ডিপেন্ড করে। তাহলে স্লিপ ভ্যালু দেখতে হবে, মোটর কনস্ট্যান্টের মানটাকে বের করতে হবে। এটাই তো আর মোটর কনস্ট্যান্টের মান বের করতে গেলে টর্কের মান জানতে হবে, আর টর্কের মান বের হবে রোটর কপার লস থেকে। তাই রোটর কপার লস থেকে টর্কের মান বের করতে গেলে রোটর কারেন্টকে বের করতে হবে,
আর রোটর কারেন্টকে বের করতে গেলে মানে হবে না, আমি জানি না। সাপ্লাই ভোল্টেজ আর স্টেটর রোটরের প্যারামিটার দিয়ে রোটর কারেন্ট বের করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই হচ্ছে লজিক। পাঠিয়ে দিচ্ছি। মোদ্দা কথা হচ্ছে এটা, বুঝতে পারলি তো নাহলে পরে কি বলি। ফ্লো তো প্রসেস এগোতে হবে আমাদেরকে। হ্যাঁ তাহলে এই অঙ্কটা তোদের কাজ, এটা তোরা করবি, তোরা করে কিন্তু অঙ্কটা আমাকে পাঠাবি, প্রত্যেকে পাঠাবি কিন্তু অঙ্কটা। এই দুটো অঙ্কের মধ্যে আমি তোদেরকে লিখে দিচ্ছি পরীক্ষাতে তোদের একটা অঙ্ক আসবে। তবে গত বছর এই অঙ্কটা এসেছিল, এবছর তোদের ওই অঙ্কটা আসার চান্স আছে বেশি। তাই বলে এই নয় যে এই বছর এটা এসেছিল বলে ওই বছর ওটা আসবে। পরপর দুটো বছর কি 3টে বছরও পরপর সেম কোশ্চেন রিপিট হয়েছে তোদের। কিন্তু একটা প্রবাবিলিটি থাকে, এই প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করে বলছি যে এটা গত বছর যেহেতু এসেছিল তাহলে ওটা তোদের সম্ভাবনা বেশি। পারবি করতে এবার? তোর তো পারা উচিত এবার অঙ্কটা, তোর পারা উচিত নয়?